থেকে ৩,০০০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে ভারতে। ভারত থেকে গেল বছর আলু, পেঁয়াজ, চিনি, চাল থেকে বিদ্যুৎ সবকিছুরই আমদানি বেড়েছে আগের বছরের চেয়ে। আদানির সাথে অসম চুক্তি পর্যন্ত বাতিল করা হয়নি। যথারীতি বাংলাদেশের ট্রানজিট এবং বন্দর ব্যবহার করেছে ভারত, অথচ নেপালের সাথে আমদানি রপ্তানিতে ভারত আমাদেরকে ট্রানজিট তো দূরের কথা, ট্রান্সশিপমেন্টের সুবিধাও দেয়নি। তারপরেও ইউনূসের পছন্দের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ভারতের সাথে সম্পর্ক বিনির্মাণে নিজের জামা কাপড় সব খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভারতের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং কন্টিনিউ করে যেতে হবে। ডক্টর ইউনূস সবচেয়ে বড় তেলিস্মাতি দেখিয়েছেন চীন সফর থেকে ফিরে। ধুমধাম করে সফর শেষে দেশে ফিরেই বলা হয় তিস্তা প্রকল্পের কাজ চীনকে দেওয়া হয়েছে, যার বাজেটও নাকি চূড়ান্ত করা হয়েছে 12,000 কোটি টাকা। ইউনূসের লুটপাটের ভাগিদার রেদওয়ানা সে সময় জানিয়েছিলেন 2026 সালের জানুয়ারিতে নাকি তিস্তা প্রকল্পের কাজ শুরু হবে, অথচ বাস্তবতা হলো তারেক রহমানের চীন সফরের আগে চীনের সাথে তিস্তা প্রকল্প নিয়ে কোনো আলোচনাই করেনি ইউনূস সরকার। অবশেষে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প। এতে গুরুত্ব পাচ্ছে সেচ, ভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণ। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, চীনের সহযোগিতায় 12,000 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন হবে। সকল রাষ্ট্রীয় সরকারি আনুষ্ঠানিকতা শেষ করে 2026 সালের 1 জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারি। তিস্তা প্রকল্প দায়িত্ব তো চীনকে দেওয়া হয়নি, এটা ভুল ধারণা। উপরে উপরে ভারত বিরোধিতার গল্প শুনিয়ে চীন সফরে যান ইউনূস। সেখান থেকে ফিরে এসে জানান চীন বাংলাদেশকে যা চায় তাই দিতে নাকি রাজি। 6 মাসের ভেতরে 5টি হাসপাতাল তৈরির চুক্তিও নাকি চূড়ান্ত প্রায়, কিন্তু ইউনূসের সেই কিতাবের গরু গোয়ালে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। চায়নার সাথে আমাদের একটা হেলথ সার্ভিসের এক ধরনের যোগাযোগটা আরও বৃদ্ধি করে, যত ধরনের কোলাবোরেশন করা যায়। অলরেডি চায়না জানিয়েছে তারা বাংলাদেশে একটা জেনারেল হসপিটাল করে দিবে। বাংলাদেশে ইউরোপের বেশ কয়েকটি দেশের দূতাবাস না থাকায় ভিসা প্রার্থীদের ভারতে যেতে হয়। ইউনূস ক্ষমতায় বসে ঘোষণা দিয়েছিলেন ইউরোপের সব দেশ বাংলাদেশে দূতাবাস খুলবে। এখন থেকে আর ইউরোপের ভিসার জন্য কাউকে ইন্ডিয়া যেতে হবে না। ইউরোপীয় ইউনিয়নের 19 জন রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছে গুলিকর। দেশদ্রোহীরা গুলি করেছিল, কিন্তু দেশপ্রেমিকদের সেই ঝড় থামেনি। ঝড়ে লণ্ড ভণ্ড হয়েছে ভয়ঙ্কর খুনি রক্তচোষা এক অহংকারী শাসকের 15 বছরের অবৈধ সাম্রাজ্য। এরপর কেটে গিয়েছে 2 বছর, কিন্তু যারা নিজেদের বুকে গুলি নিয়ে আমাদেরকে মুক্ত করে গিয়েছে তাদের বুকের সেই ঝড় কি থেমেছে? বুকে হয়তো এখনো ঝড় ওঠে, আবারও হয়তো চিৎকার করে বলতে ইচ্ছে করে, এজন্যই কি বুক পেতে দিয়েছিলাম। বুকের তাজা রক্তের দাগ এখনো শুকায়নি, তার আগেই দেশ চলে যায় আরেক রক্তচোষার হাতে। ওরা শহীদের রক্ত বেচে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছিল। বিপ্লবের দাফন শুরু হয়েছিল জুলাইয়ের শেষ সপ্তাহ থেকেই। পলাতক খুনির ক্ষমতা ছাড়া অবশ্যম্ভাবী হয়ে পড়লে শুরু হয় সুপরিকল্পিত এক ষড়যন্ত্র। 3রা আগস্ট রাতে চূড়ান্ত করা হয় আসিফ নজরুল হচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। পরিস্থিতি সামাল দেয়া না গেলে যুক্ত করা হবে ডক্টর ইউনূসকে। যদিও ভাগাভাগির সেই পরিকল্পনা ইউনূসকে বাদ দিয়ে করা যায়নি। জুলাইয়ের আরও 8 মাস আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল বাংলাদেশ থেকে অনেক দূরের এক শহরে, যে কারণে ডক্টর ইউনূসকে ছাড়া সরকার গঠন করা কখনোই সম্ভব হতো না। আরও পরিষ্কার করে বললে ডক্টর ইউনূস কখনোই সেই সরকারকে বৈধতা পেতে দিত না। মাঝে একটু নাটক চলেছে, ডক্টর ইউনূস আসবেন না, তিনি ক্ষমতা চান না, ঘ্যান আরও অনেক কিছু। এসবই ছিল ইউনূস এবং কয়েকজন ছাত্র নেতার গোপনে পরিচালিত নাটকের অংশ। ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন চাচ্ছিলেন না, তার প্রমাণ হলো তিনি দেশের বাইরে গিয়ে বলেছিলেন বাংলাদেশে একটি মাত্র দল নির্বাচন চায়, আর কেউ নির্বাচন চায় না।
আচ্ছা, নির্বাচনের প্রতি যার এত ভালোবাসা, তিনি কি এই কথা বলতে পারেন? ইউনূসের পেছনের দরজা দিয়ে ঘরে ঢোকার এই অভ্যাস অনেক পুরাতন। 2007 সালে নাগরিক শক্তি নামে রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন দুই নেত্রীকে মাইনাস করে ক্ষমতায় বসার উদ্দেশ্যে, কিন্তু জনসমর্থন না পাওয়ার খালেদা জিয়া দেশ ছাড়তে রাজি না হওয়ায় সেই যাত্রায় ইউনূসের স্বাদ না মিটিল। পরের 15 বছর হাসিনার গুম, খুন আর দুঃশাসনে অতিষ্ঠ মানুষের জন্য একটা পরিবর্তন দরকার ছিল। হাসিনার পরে কে রাষ্ট্রপ্রধান হবে সেই পরিকল্পনার আগেই ডক্টর ইউনূসের রাষ্ট্রপ্রধান হবার সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে যায়। 2007 সালের মতো এবার আর ভুল করেননি, সোজা ফ্রান্স থেকে উড়ে গিয়েই রাজার চেয়ারে। আমার মতো সারা দেশের মানুষ এক বাক্যে ইউনূসের সেই নেতৃত্ব মেনে নিয়েছিল। কিন্তু কয়লা ধুলে ময়লা যায় না। ইউনূস তার আত্মকেন্দ্রিক স্বার্থপরতার মানুষের রক্তচোষা মহাজনী ব্যবস্থাপত্র থেকে বেরিয়ে আসতে পারেননি। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন, তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে না, তাদের বাতাসে আমরা উঠতে থাকবো। সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার। শেষ বয়সে চাওয়া পাওয়ার কিছু নাই দাবি করে নিষ্ঠা আর সততার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাবার যে স্বপ্ন ইউনূস দেশের মানুষকে দেখিয়েছিলেন, তা ছিল শতাব্দীর জঘন্যতম মহাপ্রতারণা। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরের থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই। ইউনূসের 1.5 বছরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি অনিয়মান নৈরাজ্য চলেছে, যার সুবিধা ভোগী ছিলেন ইউনূস নিজেই। এই জুলাই দেশ জাতির জন্য ইউনূস কিছু করেননি। সামনে মুরগি দেখিয়ে মানুষকে ডাল খাইয়ে বিদায় নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়, এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার উন্মুক্ত দরজা। নেপাল, ভুটান ও 7 সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মানুষকে বোকা বানাতে ডক্টর ইউনূস প্রথম যে কার্ডটি খেলেছিলেন তা হলো ভারত বিরোধী কার্ড। 7 সিস্টার নিয়ে যৌন উত্তেজক করা এক বক্তব্য দিয়ে এদেশের মানুষের মন কেড়ে নেন, কিন্তু বাস্তবে যা ঘটেছে তা পলাশীর প্রান্তরে মির্জাফরের প্রতারণার চেয়েও ভয়ঙ্কর। ভারত বিরোধী বক্তব্য দিলেও বাস্তবে ভারতের সাথে আওয়ামী লীগের চেয়েও নতজানু নীতিতে চলেছে বাংলাদেশ। মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। ইউনূসের উপদেষ্টা ক্ষমতায় বসেই সাফ জানিয়ে দেন দেশের মানুষকে না খাইয়ে আর ইলিশ রপ্তানি না, কিন্তু বাস্তবে ঘটেছে তার বিপরীত। হাসিনার চেয়ে দ্বিগুণ ইলিশ ভারতে পাঠিয়েছে ইউনূসের সরকার। বাংলাদেশ